প্রধান বক্তা হিসেবে আপনাদের প্রার্থী হিসেবে বলবেন কমরেড মোহাম্মদ সেলিম। তিনি আমাদের পার্টির রাজ্য সম্পাদক। একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা আছি। সচরাচর আমাদের এরকম ঘটনা ঘটে না যে পার্টির রাজ্য কমিটির সম্পাদক তিনি আমাদের পার্টির পক্ষ থেকে কোনো বিধানসভা বা লোকসভার লড়াইয়ে অংশগ্রহণ করেছেন প্রার্থী হিসেবে। স্বাভাবিকভাবেই এটা একটা স্বাভাবিক পরিস্থিতি নয়, এটা একটা অত্যন্ত অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির অস্থিরতার মধ্য দিয়ে আমাদের দেশ, আমাদের রাজ্য চলেছে। বিগত 12 বছর রাজ্যে এই যে লুঠেরা তৃণমূল এবং মানুষের অধিকার হরণকারী, গণতান্ত্রিক অধিকারকে পায়ের তলায় দলিত মথিত করার যে শাসক তৃণমূল কংগ্রেস, তাদের স্বৈরতান্ত্রিক শাসন, লুঠের শাসন, আর অন্যদিকে দেশ লুঠেরা সংঘ পরিবার আরএসএস তাদের পৃষ্ঠপোষকতায় বিজেপি বা এনডিএ সরকারের যে শাসক, সেই শাসক যার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার অন্যতম সাগরেদ হচ্ছে দেশ, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ আমাদের আভ্যন্তরীণ সুরক্ষা মন্ত্রী, সুরক্ষা দেওয়ার দায়িত্বটা। প্রথমে আমি আপনাদের বলি, মনে করি, ইতিহাস মনে না করালে পরে আমরা তো ভুলে যাই, আমাদের স্মৃতি খুব দুর্বল। 2002 এর ঘটনা আপনাদের মনে আছে, 2002 সাল, আজ থেকে 22 বছর আগে। ভুলে গেলে চলবে না যে আমাদের দেশের পশ্চিম ভাগের যে অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য, সে হচ্ছে গুজরাট। সেই গুজরাটে তৎকালীন যে সরকার ছিল, ভারতীয় জনতা পার্টির সরকার, সেই সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী মহাশয়। আর এখন তিনি প্রধানমন্ত্রী আসনে উঠেছেন, আর ওই সময়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অমিত শাহ, এবং আজকে তিনিও তার প্রমোশন হয়ে বর্তমান ভারত সরকারের তিনিও হচ্ছেন যোগ্য সাথী স্বরাষ্ট্রমন্ত্রী। এই যে জুটি, সেই জুটির যে কাজের ইতিহাস, দেশকে সুরক্ষা দেওয়া, মানুষকে সুরক্ষা দেওয়ার যে কাজ, খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানের নিরাপত্তা দেওয়া, সেটা তো সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। কতখানি দিয়েছে সে পর্যালোচনা আপনারা নিশ্চয়ই করবেন অভিজ্ঞতা দিয়ে। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, যে দেশে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ, যে দেশে জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সব অংশের মানুষ এই দেশে যুগ যুগ ধরে বাস করে, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই, এটা একটা নতুন কথা না, এবং এটা আমাদের ভারতীয় ঐতিহ্য। বিবিধের মধ্যে মিলন, বহুত্ববাদের যে আদর্শ, সেই বহুত্ববাদকে টিকিয়ে রাখার জন্য ভারতীয় সংবিধান গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ সার্বভৌম সংবিধান। সেই সংবিধানের নামে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব, রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকারের হোক। কি দেখেছি 2002 সালে? 3 মাস ধরে দাঙ্গার আগুন জ্বলেছে। সেই দাঙ্গার আগুন নেভেনি। কেন নেভেনি? সরকার চাই নাই চাই, দাঙ্গার আগুন নেভেনি। সরকার চেয়েছে তাই দাঙ্গা হয়েছে। এই কথা আমার কথা না। আজকের দিনে শুধু পশ্চিম বাংলা নয়, আমাদের দেশের সর্বজনশ্রদ্ধেয় জননেতা, আমাদের রাজ্যের দীর্ঘদিনের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বসু কথা বলেছিলেন যে সরকার না চাইলে দাঙ্গা হয় না,
আর সরকার যদি চায়, রাষ্ট্র যদি চায়, তাহলে সেই গঙ্গার আগুন মুহূর্তের মধ্যে নিভিয়ে দিতে পারে। তাহলে এত দীর্ঘদিন ধরে দাঙ্গা, ৬,০০০-এর উপরে মানুষের প্রাণহানি, রক্তপাত, মা বোনেদের নগ্ন ভাবে ইজ্জত লুণ্ঠন, সেই বোনের কান্না এখনো তো আমরা শুনতে পাচ্ছি। সেই বোন বিলকিস বেগম, যাকে নগ্নভাবে ধর্ষণ করেছিল গর্ভবতী মা তার সন্তানের সামনে, সে তো ঘটনা ভুলে গেছি আমরা। আর সেই দাঙ্গায় যাদের হাত রক্তে লাল হয়ে আছে, আমাদের দেশের ইতিহাসের পরিহাস, সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়া ফাঁক দিয়ে আজকে তারা দিল্লির তক্তা হাউসে বসে আমাদের নীতি কথা শোনাচ্ছে। ভারতবর্ষের সংসদীয় রাজনীতির ইতিহাসে এর থেকে বড় দুর্ভাগ্যজনক ঘটনা আর কিছু নেই। কিন্তু এটাও আমাদের দেখতে হচ্ছে, ভাবতে হচ্ছে। সেই ঘটনা লজ্জাজনক ঘটনা, ইতিহাসে সব থেকে কলঙ্কজনক ঘটনা যা ঘটল, তারপরে সবটাই ঘটেছিল ধর্মীয় সাম্প্রদায়িক মেরুকরণ করে হিন্দুত্ববাদী রাজনীতি যারা পৃষ্ঠপোষক, সেই বিজেপি সংঘ পরিবার, সেখানে নির্বাচন অনুষ্ঠানের পর যখন নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে গুজরাটে দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন, আচ্ছা সেই মুখ্যমন্ত্রীকে, যিনি দাঙ্গার নায়ক হিসেবে শুধু দেশের মানুষের কাছে নয় সারা দুনিয়ার কাছে চিহ্নিত হলেন, তাকে গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা জানালেন কে? ভুলে গেলে চলবে না, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তাকে গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা জানালেন, অভিনন্দন জানালেন। এটা কি এমনি এমনি ঘটে? এমনি এমনি ঘটে না। মনের মিল না থাকলে, আদর্শের মিল না থাকলে এটা ঘটে না। যে খলনায়ক, কুখ্যাত ইতিহাসের নায়কের হাতে জাতি ধর্ম নির্বিশেষে, আমি কোন বিশেষ সম্প্রদায়ের মানুষের কথা বলছি না, মানুষের প্রাণ গেছে, দাঙ্গার আগুনে জ্বলেছে, সম্পদ লুট হয়েছে, ইজ্জত লুট হয়েছে। তিনি নীরবে শুধু দেখেননি, জনমানুষের এই প্রতি দিয়ে বিশ্বাস জন্মেছে যে এই দাঙ্গার পৃষ্ঠপোষকতা না করলে দাঙ্গা এত দীর্ঘস্থায়ী হয় না। তাকে সম্বোধনা জানানো যায়। কোন ধর্ম নিরপেক্ষ মানুষ, কোন সচেতন নাগরিক তাকে অভিনন্দন জানাতে পারেন। এইখান থেকে বুঝতে হবে আসল চরিত্রের কথা। আজকে বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন তৃণমূল কংগ্রেস, করতে পারেন। আদর্শবাদ না থাকলে করা যায় না। সেই ফাঁসিবাদী, হিন্দুত্ববাদী যে রাজনীতি আর কর্পোরেট সাম্প্রদায়িক এই যে গঠবন্ধন, দেশকে লুটতে হবে, সেই লুঠের কারণে লুটকে স্থায়ী করার জন্য, বেপরোয়া লুটকে শোষণ লুণ্ঠন স্থায়ী করার জন্য কিন্তু এই হিন্দুত্ববাদের ডিজাইন, এটা একটা প্রকল্প। ভারতবর্ষের বুকে তথাকথিত হিন্দুত্ব রাষ্ট্র কায়েম করতে হবে, যার সূচনা করেছিলেন 1998 সালে এনডিএ সরকার হয়েছিল। আর 98 সালে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল। সময়টা ভুলে গেলে চলবে না। প্রথম এনডিএ সরকার, প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে, তিনিও বিজেপির নেতা। আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এল.কে. আদবানি মশাই, তিনি এখনো বেঁচে আছেন। সেই মন্ত্রিসভার অন্যতম অংশীদার আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস। জানতো না যে দিল্লিতে যে সরকারটা বসছে ক্ষমতায়, সেই সরকার অটল বিহারী বাজপেয়ী একটা হচ্ছে মুখোশ পরা মুখ, আসলে তার পিছনে আরএসএসের মদতের পরিকল্পনা। সেই পরিকল্পনা মাফিক প্রথম এনডিএ সরকার তৈরি হয় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে। তখনও নিরঙ্কুশ গরিষ্ঠতা নেই। সেই সরকারকে স্থায়ী রূপ দেওয়ার জন্য সহযোগিতা করলেন, মদত যোগালেন আমাদের রাজ্যের তৎকালীন তৃণমূল কংগ্রেসের সদ্য প্রতিষ্ঠা
যে দল, সেই দল এবং তিনি নিজে সেই মন্ত্রিসভা শপথ অংশীদার হলেন, মন্ত্রী হলেন, তার সঙ্গে আরো কয়েকজন মন্ত্রী হলেন, এমনি হলে। আর তারা বলছে আজকে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারেন না। আর মোহন ভাগবত পশ্চিমবাংলায় যখন এলেন আরএসএস এর নেতা, তাকে ফুলমালার মিষ্টির প্যাকেট দিয়ে অভ্যর্থনা জানানোর জন্য পশ্চিম মেদিনীপুরের ডিএমজে নির্দেশ দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ তার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী তার চরিত্র চিত্রায়ন হয়েছে, তিনি অন্নপূর্ণা দশভুজা। আর দশভুজা অন্নপূর্ণা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি আরএসএস কে সার্টিফিকেট দিয়েছেন। এরা হচ্ছে পরম দেশভক্ত, এরা সাম্প্রদায়িক নয়। এখনো পর্যন্ত তার মুখ দিয়ে আরএসএস এর বিরুদ্ধে কোনো কথা শোনাতে পারবেন না, আরএসএস এর বিরুদ্ধে কোনো কথা বলেন না। আর মনে রাখতে হবে, আরএসএস হচ্ছে আসল মাথা, বিজেপি হচ্ছে রাজনৈতিক শাখা। বিজেপি কে পরিচালনা করার মূল মাথা হচ্ছে আরএসএস, তার ঘাঁটি হচ্ছে নাগপুর। আর সেই নাগপুরের ঘাঁটিতে আমাদের পার্টি বরাবর বলে আসছে আমরা যে ওই ঘাঁটিতে দুটো দড়ি বাঁধা আছে, একটা দড়ি হচ্ছে দিল্লিকে পরিচালনা করে, আর একটা দড়ি পরিচালনা করে আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসকে। এটা কি আজকে আমরা ভুল বলেছি? এই আমরা ভুল বলিনি। বহু পর্যবেক্ষণ থেকে, অভিজ্ঞতা থেকে, সমীক্ষা লক্ষ্য অভিজ্ঞতার ফল হিসেবে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম। আমরা সেটা মানুষকে জানিয়েছিলাম। এই দুটোর মধ্যে তফাৎ নেই, গোপন আঘাত আছে। বাইরেরটা হচ্ছে মুরগির লড়াই, এটা বুঝে নেন। তাহলে আজকে যারা প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতাকে নিয়ে আমাদের রাজ্যকে, দেশকে ভাগ করছে, ধর্মের নামে, সাম্প্রদায়িকতার নামে গণতন্ত্রকে চৌপাট করছে, আজকে আপনার ভোটে দাঁড়ানোর অধিকার কেড়ে নিচ্ছেন, ভোট দেওয়ার অভাব স্বাধীনতা কেড়ে নিচ্ছেন, ভোটকে প্রহসনে পরিণত করার জন্য বিধিবদ্ধভাবে তোলাবাজির টাকা ইলেকট্রাল বন্ড, নির্বাচনী বন্ডের মাধ্যমে ভাগ করে নিচ্ছেন। সব থেকে বেশি পেলেন বিজেপি শাসক, আর আমাদের রাজ্যে তৃণমূল হচ্ছে একটা রাজ্যের শাসক, তারা হলেন সেকেন্ড অংশীদার, দ্বিতীয় অংশীদার। এইভাবে লুটের টাকা, সেই লুটের কালো টাকা দিয়ে আপনার এই নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। বেশি শক্তি, অর্থ শক্তি, মিডিয়া শক্তি আর প্রশাসনকে নগ্নভাবে ব্যবহার করে পঞ্চায়েত নির্বাচনকে একেবারে প্রহসনে পরিণত করলেন কি করলেন। সব মিলিয়ে আমরা এই কথাই বলতে চাইছি, এই ধরনের গণতন্ত্র হত্যার অভিযান, মানুষের অধিকারকে চোরফাট করে দেওয়া, শিক্ষা, কাজ সবকিছুকে ধ্বংস করে দেওয়ার যে পরিকল্পনা চলছে, আমাদের সেই অরাজকতার বিরুদ্ধে এই দুই শক্তিকে বিচ্ছিন্ন করতে হবে আমাদের রাজ্যে। সেই জন্য বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সমস্ত বাম, গণতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষ শক্তি, সে কংগ্রেস হোক, আইএসএফ হোক, সবাইকে ঐক্যবদ্ধ করে সেই লড়াই করতে হবে। দেশে আগামী যে লোকসভা সাধারণ নির্বাচন, সেই সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে দিল্লিতে সেই বিষ বৃক্ষ আজকে দেশকে দূষিত করেছে, বিদেশের রাজনীতি দিয়ে সাম্প্রদায়িক বিভাজন করে মানুষের মধ্যে আজকে বিভাজন সৃষ্টি করেছে, তাদের আজকে ওখান থেকে উৎখাত করতে হবে। সেই উৎখাত করার অভিযানে আপনাদের সহযোগিতা চাই, সক্রিয় অংশগ্রহণ চাই প্রতিটি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ মানুষের। এটা হচ্ছে ঐতিহাসিক বক্তব্য। মুর্শিদাবাদ ইতিহাসে সেই লড়াইয়ের জায়গা। নবাব সিরাজউদ্দৌলা আছে, দেশপ্রেম নিয়ে এখনো কেউ প্রশ্ন করতে পারেন না, কিন্তু বিশ্বাসঘাত ও মুজাফরকে কেউ মনে রাখেনি। তাই মির্জাফরদের কোনো ক্ষমা নেই, সেই মির্জাফরকে শাস্তি দিতে হবে। আসুন সেই নির্বাচনের মধ্য দিয়ে সেই কাজ আমরা করব, তার জন্য সংঘবদ্ধ ভাবে সেই শপথ নিয়ে আপনাদের সামনে যে সুবর্ণ সুযোগ, কমরেড মোহাম্মদ সেলিম আমাদের দেশের অন্যতম নেতা, প্রাক্তন সাংসদ, যোগ্য সাংসদ, আর আমাদের রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের
একেবারে সামনের নেতা কমরেড মোহাম্মদ সেলিম আপনাদের প্রার্থী, তাকে বিপুল ভোটে জয়ী করে আমাদের পার্লামেন্টে পাঠাতে হবে, গৌরব ফিরিয়ে আনতে হবে মুর্শিদাবাদ কেন্দ্রে। সেই আহ্বান আমি আপনাদের জানাচ্ছি। উপনির্বাচন হলেও সেই ভূমিকা আমাদের পালন করতে হবে। ভগবান বলায় বিধানসভার উপনির্বাচন, সেখানে আমাদের পক্ষে যে প্রার্থী, সেই প্রার্থীর নাম কয়েকদিনের মধ্যে ঘোষিত হবে। প্রার্থী আমাদের কাছে বড় কথা নয়, এই লড়াইয়ের প্রতীককে জিতিয়ে আপনারা আপনাদের জয়যাত্রা অব্যাহত রাখবেন, এই আবেদন জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন, লাল সালাম, নমস্কার আদাব জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। কমরেড রামচন্দ্র দলকে অভিনন্দন ও লাল সালাম।